চলে এলাম আমার ফোর্থ সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীদের সঙ্গে। আজকে তোমাদের দেখতেই পাচ্ছ যে আজকে যে ভিডিও আপলোড হলো, অর্থাৎ যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের MIL অর্থাৎ বাংলা কবিতা পরাণ মাঝি হাঁক দিয়েছে। এই পরাণ মাঝি হাঁক দিয়েছে কবিতাটা এতটাই একটা মন ছোঁয়া কবিতা বলতে পারো। এবং কি বলবো, এটা তোমাকে যদি তোমরা অনুভব করতে পারো, তোমরা বুঝতে পারবে যে এই রকম সিচুয়েশনস কিন্তু বাস্তবে ঘটেছে। অর্থাৎ কিছুটা এটা একটা বাস্তববাদী কবিতায় তোমরা বলতে পারো। ওকে, কে লিখেছে? আমাদের প্রিয় কবি রাম বসু, যিনি ছিলেন একজন মার্ক্সবাদী কবি। চলো, তার মার্ক্সবাদী স্বভাব বা মার্ক্সবাদী মনোভাবের প্রভাব ওই কবিতার মধ্যে পড়েছে, সেটা আমরা বুঝে নেব। এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে আজকে আলোচনা করব, যাতে তোমাদের MCQ যখন এখান থেকে তোমাদের আমি দেব এবং পরীক্ষায় যখন তোমরা পরীক্ষা দেবে, একদম সব যেন তোমাদের জলের মতন সহজ হয়ে যায়। চলো বুঝে নি আজকে পরাণ মাঝি হাঁক দিয়েছে। কবিতাটা প্রত্যেক লাইন ধরে ধরে আলোচনা করার আগে প্রত্যেক আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের বলছি, তোমরা যারাই এই কবিতাটাকে দেখছো, যারাই শুনছো, তারা তোমাদের মন থেকে তৈরি হও। মন থেকে তৈরি হতে এই জন্যই বলছি, তোমরা তবেই এর প্রত্যেকটা লাইনের অর্থ বুঝতে পারবে। প্রত্যেকটা লাইনেই মানে আছে। হয়তো তোমাদের মনে হবে এই লাইনটা তো আমি বুঝে গেছি, কিন্তু তার বিকল্প একটা মানে প্রত্যেকটা লাইনেই রয়েছে। ওকে, তো চলো আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখো, কবিতা হচ্ছে পরাণ মাঝি হাঁক দিয়েছে, লিখেছেন রাম বসু। বলছে, অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে। বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড মেঘ ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন সেটা থেমে গেছে। ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না, খোকাকে শুইয়ে দাও। এবার এইখানটা বুঝতে পারবে, এখানে পরাণ মাঝির ঘরের কথা বলা হচ্ছে। কবি এখানে দেখছে যে পরাণ মাঝি কি বলছে, আমাদের যে ঘরের চালটা ফুটো, যেখান থেকে জল পড়ছিল সেখান থেকে কিন্তু আর জল গড়িয়ে পড়বে না। ওকে, এরপরে বলছে খোকাকে শুইয়ে দাও। এবার তুমি খোকাকে শুইয়ে দাও। খোকাকে শুইয়ে দাও, তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও। দেখো, এইখানে এই যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। তেভাগা আন্দোলন মানে হচ্ছে কৃষক আন্দোলন। এই কৃষক আন্দোলন যখন ঘটেছিল, তখন কিন্তু কৃষকদের যে দুরবস্থা হয়েছিল, যে অত্যাচার তাদের উপর হতো, যেভাবে তাদের শস্য লুণ্ঠন করা হতো এবং যেভাবে তারা না খেতে পেয়ে মারা মারা যাওয়ার মতন অবস্থায় চলে গিয়েছিল, সেই প্রেক্ষাপটে কিন্তু এই পরাণ মাঝি একটা ধরেই নাও সেই কৃষকদের মধ্যে একজন। যে পরাণ মাঝি মাঝি কিন্তু সে খেতে পাচ্ছে না, এবং তার চোখের সামনে এত কিছু ঘটছে, যেইগুলো এই কবিতায় কিন্তু রাম বসু তুলে ধরেছে। এখানে পরাণ মাঝি কি বলছে, খোকাকে শুইয়ে দাও, জল কিন্তু আর পড়ছে না, জল থেমে গেছে, তুমি তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুয়ে দাও। ছেলেকেও কোথাও না কোথাও বলতে চাইছে যে আমাদের সন্তানকে লড়াই করতে হবে। তুমি তোমার বুকের ওম অর্থাৎ এইখানে যে তাকে উষ্ণতা দিচ্ছ, সেই উষ্ণতা দিয়ে তাকে অত সাপোর্ট করলে হবে না, তাকে শক্ত হতে দাও, তাকে নামিয়ে দাও ওই শুকনো জায়গাটায়। এরপরে বলছে যে গায়ের কাঁথাটা টেনে দাও, অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে। এই একটু আগে কিন্তু পড়ার মাঝে বিপ্লবী মানসিকতা ছিল, আবার এখন আবার কি বলছে যে একটা পিতৃস্নেহ যেটা হয় আর কি, যে তুমি গায়ে কাঁথা টাইপের টেনে দাও, কারণ ওর ঠান্ডা লাগছে, গায়ে কাঁথাটা টেনে দাও, অনেকক্ষণ বৃষ্টি কিন্তু থেমে গেছে। এরপর বলছে মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে, তোমার ভুরুর মতন সরু চাঁদ, তোমার চুলের মতন কালো আকাশে। মানে বলতে চাইছে এখানটায়, দেখো একটু আগে ছিল বিপ্লবী, এখন হলো পিতৃস্নেহ, এখন হচ্ছে তার নিজের স্ত্রীকে ভালোবাসছে, একটা কি বলবো প্রেমনাত্মক ভাব তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। পড়ার মাঝে কি বলছে, এই যে মেঘ মেঘ কিন্তু এখনো সরে যায়নি, হয়তো বৃষ্টি থেমে গেছে, কিন্তু মেঘের পাশ দিয়ে সরু চাঁদ দেখা যাচ্ছে, যে চাঁদটা তোমার ভুরুর মতন কিন্তু সুন্দর। ওকে, এবং এই যে রাতের আকাশটা তোমার চুলের মতন
কালো অন্ধকার। এইখানটা বলতে চাইছে যে এই যে কালো আকাশটা তোমার চুলের মতন। এবার বলছে বর্ষার ঘোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে, কুমোর পাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে, বোধ হয় ভেসে গেছে জলের তোড়ে, অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায়। দেখো এইখানে একটা নদীর কথা আছে, রূপনারায়ণ নদী। এই নদীর একটা বাঁক রয়েছে, এত বৃষ্টি পড়েছে যে মনে হয় সেই বাঁকটা ভেঙে গেছে। এইখানে পরাণ মাঝি বলছে মনে হয় নদীর জল ছাপিয়ে হয়তো শস্য খেতে ঢুকে গেছে। এইখানে পরাণ মাঝি কিন্তু এটা মনে হচ্ছে, কারণ প্রবল বৃষ্টি পড়েছে। এবার বলছে বোধ হয় জলের তোড়ে ভেসে গেছে সেই বাঁকটা, জলের তোড়ে ভেসে গেছে সেই শস্যগুলো, যেমন করে আমাদের আনন্দ ভেসে গেছে, যেমন করে আমাদের সুখ আর আমাদের কাছে নেই। এবার বলছে যে নলবনের ধার দিয়ে পানবরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো আলো পড়ছে ঘোলা জলে রামধনুর মতো। এইখানটা প্রচন্ড একটা কি বলবো হৃদয় বেদনক একটা কিন্তু মানে রয়েছে। দেখো একটা স্টিমার নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছে, এই স্টিমারের যে আলোটা, সেই আলোটা ওই ঘোলা জলের ওপর দিয়ে, ঘোলা জল কেন বলছি, কারণ স্টিমার গেলে স্টিমারের যে পাখাটা, পেছনের যে পাখাটা যেটা স্টিমারকে এগিয়ে যেতে সাহায্য করে, সেটা এত ঘুরছে নদীর জলটা ঘুলিয়ে দিচ্ছে, এবং সেই ঘোলা জলে যখন স্টিমারের আলোটা পড়ছে রামধনুর মতন দেখতে লাগছে। এইখানে রামধনুর মতন দেখতে লাগছে না, পরাণ মাঝিদের এতটাই অভাব যে ওইটুকুতে যেন কোথাও একটা শান্তি তারা খুঁজে পেতে চাইছে। ওকে, কারণ তাদের জীবনে আনন্দ বলতে আর কিছু নেই কো। এবার দেখো রামধনুর মতো বলছে, রামধনুর মতো এই রাত্রির বেলা ধান ক্ষেত ভাসিয়ে জল গড়ায় নদীতে স্টিমারের তলায় আমাদের অভাবের মতন, ঠিক আমাদের কপালের মতন। এই যে স্টিমারটা যাচ্ছে এবং বলছে স্টিমারের তলায় নদীর জল উপচে পড়ে শস্যের থেকে সেই জল আবার উপচে পড়ে স্টিমারের তলায় চলে যাচ্ছে। মানে বলছে যে জল কিন্তু থেমে নেই, জল কোথাও থেকে না কোথাও কিন্তু তার অবিরাম গতির দ্বারা কিন্তু বয়ে চলেছে, স্টিমারের তলাতে চলে যাচ্ছে। কিসের মতন বলছে, এখানটা বলছে আমাদের কপালের মতন, অর্থাৎ আমাদের কপালে যেমন আনন্দ নেই, সুখ নেই, কন্টিনিউ যেন দুঃখ চলেই আসছে, আর আনন্দ যদি থাকে সেটাও চলে যাচ্ছে কোনো না কোনো দিকে, ঠিক সেরকম জলটাও চলে যাচ্ছে। এবার বলছে আমাদের পেটে তো ভাত নেই, পরনে কাপড় নেই, খোকার মুখে দুধ নেই এক ফোঁটাও, তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে ওঠে। এই গঞ্জ কেন হাসিতে উঠতে হাসছে, কি করে হাসছে? আমাদের পেটে ভাত নেই, গায়ে জামা নেই, সন্তানের মুখে এক ফোঁটা দুধ তুলে দিতে পারছি না, তো এই গঞ্জ হাসছে কেন? এটা তেভাগা আন্দোলনে কৃষকদের যে দুরবস্থা ছিল, এই দুরবস্থার একটা সময়কে কবি কিন্তু তুলে ধরেছেন। ধরে নাও সেই আন্দোলনের সময় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের চোখের সামনে ঘটছে, একটা পরিবারকে দেখাচ্ছে, পরিবারের কি অভাব, কি কষ্ট, সে কোন কোন জিনিসের সঙ্গে তাদের কষ্টের তুলনা করছে, সেইগুলো যদি আমাদের চোখের সামনে ঘটে, মানে টাইম ট্রাভেল করে যদি আমরা চলে যেতাম অতীতে, তাহলে বুঝতাম, আজকে চোখের জল বেরিয়ে যেত। এমন সিচুয়েশনকে কবি কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এবার বলছে যে তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে আমাদের অভাবের নদীর উপর, কেন ওরা সব পাঁজরকে গুড়িয়ে যায়? বলছে আমরা খেতে পাচ্ছি না, গায়ে কাপড় নেই, সারাদিন খালি পেটে রয়েছি, আমাদের সন্তান কি দোষ করেছে যে আজকে ওকে খালি পেটে থাকতে হচ্ছে, এক ফোঁটা দুধ তার মুখে তুলে দিতে পারছি না, এদিকে ওই স্টিমারের শস্যই ভরা। স্টিমারের শস্য আসছে কোত্থেকে, সে স্টিমারে এত শস্য, আমরা তো একটু পাচ্ছি না। এইখানটার মানে হচ্ছে তেভাগা আন্দোলন অর্থাৎ কৃষক আন্দোলনের সময় কি হতো না, রাতের অন্ধকারে তখন তো কারেন্ট ছিল না, তখন সারাদিন হয়তো মহিলারা পুরুষরা ধান ক্ষেতটাকে কিন্তু রক্ষা করতো, কাদের থেকে? ইংরেজদের হাত থেকে রক্ষা করত, সেই শস্য পাচারকারীদের হাত থেকে তাদের জমির ধান শস্যকে রক্ষা করত। কিন্তু যখন রাত হতো, সেই অন্ধকারে তাদের আর কিছু করার থাকতো না, তখন তারা কি দেখতে পেত না, রূপনারায়ণের নদীর ওপর দিয়ে সে নদীর স্রোতে কি ভেসে যাচ্ছে, একটা স্টিমার, এবং সেই স্টিমারে তাদেরই শস্যগুলো কষ্ট করে বোনা সেই শস্যগুলো একদম ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে, তাদের পাঁজরটাকে গুঁড়িয়ে দিয়ে যাচ্ছে, কারণ তারা পাঁজর দিয়ে সে ধান ক্ষেত সে শস্য কিন্তু ফলিয়েছিল। এখানে তাদের পাঁজর গুঁড়িয়ে সে শস্য কি করে তারা ভরে নিয়ে যাচ্ছে সে স্টিমারে করে। এবার বলছে শোনো বাইরে এসো। এবার এইখান থেকে শুরু হচ্ছে, পরাণ মাঝি আর থাকতে পারছে না, এবার তারা বিপ্লব করবে, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর নয়। বলছে শোনো বাইরে এসো।
বাঁকের মুখে পরাণ মাঝি হাঁক দিয়েছে। এবার এখানটা বুঝবে, এখানটা গোটা যে এরিয়াটা আছে সেখানকার মানুষগুলো বলছে পরাণ মাঝি হাঁক দিয়েছে, এবার আমাদের বেরিয়ে আসতে হবে, বাইরে এসো। সবাই নিজের ওয়াইফকে বলছে, স্ত্রী তার স্বামীকে বলছে যে শোনো বাইরে এসো, পরাণ মাঝি কিন্তু হাঁক দিয়েছে, শোনো বাইরে এসো। ধান বোঝাই নৌকা রাতারাতি পেরিয়ে যায় বুঝি? বলছে ধান বোঝাই নৌকা পেরিয়ে যাচ্ছে, আমরা চুপচাপ সেটা সহ্য করব? খোকাকে শুইয়ে দাও, বিন্দার বউ শাকে ফু দিয়েছে। এইখানটার মানে ভালো করে বুঝবে, যদি কবিতাটা বুঝতে পারো তোমাদের গায়ের রোম খাড়া হয়ে যাবে। বলছে খোকাকে শুইয়ে দাও, এবার খোকাকে একটু আরাম দাও, আমরা যুদ্ধে নামবো। খোকাকে শুইয়ে দাও, ও বাস্তবটার সম্মুখীন হোক, কিন্তু ওকে একটু শুয়ে দাও, ওকে না শোয়ালে তো আমরা যুদ্ধে নামতে পারবো না, ওকে শুয়ে দাও, এবার আমরা কিন্তু যুদ্ধে নামবো। বিন্দার বউ শাকে ফু দিয়েছে, এই লাইনটার সত্যিকার একটা বাস্তবিক রূপ আছে তেভাগা আন্দোলন প্রেক্ষাপটে। যখন ভালো করে বুঝবে যে নেতারা এই তেভাগা আন্দোলনের সাথ দিয়েছিল, কৃষকদের সাথ দিয়েছিল, সেই নেতারা যখন লুকিয়ে থাকতো আন্দোলন করার জন্য, পুলিশ তো তাদের খুঁজতো গ্রেফতার করার জন্য, তারা লুকিয়ে থাকতো, যখন পুলিশ তাদের খুঁজতে আসতো গ্রামের মহিলারা শাঁখে ফু দিয়ে তাদেরকে কিন্তু সাবধান করে দিত। এইখানে বলছে বিন্দার বউ শাঁখে ফু দিয়েছে, বিন্দার বউ হচ্ছে সেই মহিলাগুলোর মধ্যে একজন মহিলা। ওকে, এরপরে দেখো বলছে এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুজিয়ে মরবো না, এবার আমরা প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদবো না, এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না। আমি তো আগেই বলেছিলাম যে এইখানে আমাদের রাম বসু একজন মার্ক্সবাদী কবি ছিলেন, তার প্রভাব কবিতায় লক্ষ্য করতে পারবো। সেটা হচ্ছে এইখানটায় তুলসী তলা মানে হচ্ছে একটা ধর্মীয় জায়গা, যেখানে আমরা কিন্তু আমাদের কি বলবো মনকে একটা সান্ত্বনা দিই। হ্যাঁ, একটু মানে কি বলবো, বুঝতেই পারছো যেটা কি বলতে চাইছি, তোমাদের একটা পুজো আচ্চার ব্যাপার থাকে, একটু শান্তিতে থাকি, হ্যাঁ, একটু ভগবানের কাছে প্রার্থনা করি। এবার রাম বসু বলছে এবং সেখানকার মানুষজন বলছে তুলসী তলায় নিজের মনকে আর বেঁধে রাখবো না, যে ভগবান আমাদের কিছু করুন, সাহায্য করুন, শক্তি দিন, এইসব নাটক আর করবো না, আমরা নিজেরাই নামবো, আমরা বিদ্রোহ করব, আমরা আন্দোলন করব। এবার দেখো বলছে অন্ধকারে আর কাঁদবো না, এই ধান ওদের কাছে তুলে দিয়ে কাঁদবো, এই সব আর চলবে না। বলছে বলছে বাঁকের মুখে কে যাও, কে লণ্ঠনটা বাড়িয়ে দাও, লণ্ঠনটা বাড়িয়ে দাও, আমাদের হাঁকে রূপনারায়ণের স্রোত ফিরে যাক, আমাদের সরকিতে কেউটে আধার ফর্সা হয়ে যাক। বলছি বাঁকের ওখানে কে, কে বাঁকের ওখানে, তাকে লণ্ঠন দেখাও, তাকে লণ্ঠন দেখাও, সে আমাদের কেউ একজন হবে, সে বিদ্রোহ করার জন্য একাই এগিয়ে যাচ্ছে, তাকে লণ্ঠন দেখাও। বলছে আমাদের হাঁকে রূপনারায়ণের স্রোত ফিরে যাক, যে নদীর ওপর নির্ভর করে তাদেরই শস্য স্টিমারে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই নদীর স্রোত এবার ফিরে যাক, আমাদের হাঁকে আমাদের গর্জনে স্রোত ফিরে যাবে, যাতে স্টিমার চলতে না পারে। এবার বলছে আমাদের সরকিতে কেউটে আধার ফর্সা হয়ে যাক। সরকি মানে হচ্ছে তাদের কাছ সময় কি ছিল, তীর ধনুক ভালা, এইগুলি কিন্তু তাদের অস্ত্র ছিল, এখানে ভালাটা হচ্ছে সরকি, সরকি দিয়ে তারা বলছে এবার যুদ্ধে নামবে, তারা অন্ধকারটাকে হারিয়ে দিয়ে এবার ফর্সা হয়ে যাক, মানে অন্ধকার রাত কাটাবে, যে অন্ধকার দিন তাদের মধ্যে চলছে, কষ্টের দিন চলছে, সরকি ভালা দিয়ে যুদ্ধ করে সেই অন্ধকার কাটিয়ে তারা ফর্সা আনতে চাইছে, অর্থাৎ দিনের আলো আনতে চাইছে। এবার বলছে আমাদের হৃৎপিণ্ডের তাল দাম আমার মতো, ঝড়ের চেয়েও তীব্র আমাদের গতি। হৃৎপিণ্ডের যে ধুকপুকনি, হৃৎপিণ্ডের যে স্পন্দন, তার থেকে তীব্র বলছে আমাদের গতি। শাসনের মুগুর মেরে আর কতকালে চুপ করিয়ে রাখবো, শাসনের মুগুর মেরে কতদিন আর চুপ করিয়ে রাখবে, বলছে তোমরা যে শাসন করে করে আমাদের দমিয়ে রেখেছো সেটা আর কতদিন করবে, এসো বাইরে এসো, আমরা হেরে যাব না, আমরা মরে যাব না, আমরা ভেসে যাব না, নিঃশব্দতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ, আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। বলছে মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব, আমরা এখানে হেরে যাব না, মরে যাব না, ভেসে যাব না, কেউ পারবে না আমাদেরকে আর রুখতে, অনেক সহ্য করছি, অনেক সহ্য করেছি। এবার বলছে যে এসো বাইরে এসো, আমার হাতটা ধরো, পরাণ মাঝি হাঁক দিয়েছে। বলছে ওই দেখো পরাণ মাঝি হাঁক দিয়েছে, বাইরে এসে আমার হাতটা ধরো, আমাদের চোখের সামনে আমাদের কষ্ট, আমাদের শস্য, আমাদের উৎপাদন যদি কেউ এইভাবে স্টিমারে করে নিয়ে চলে যাবে, আমরা কতদিন সেটা সহ্য করব, অত্যাচারীরা আমাদেরকে অত্যাচার করে করে দমন করবে, কতদিন সেটা সহ্য করব, হরির তলায় বসে আমরা প্রার্থনা করছি, কতদিন সহ্য করব। আজকে আমরা এই শাঁখে ফু দিচ্ছে বিন্দার বউ, কেন না পুলিশ আসছে, নেতাদেরকে সাবধান করছি, কেন সাবধান করব, আমরা আন্দোলন করব, এসো বাইরে এসো, পরাণ মাঝি হাঁক দিয়েছে।